জাতীয় ঐক্য ধরে রাখতে সব রাজনৈতিক দলের সাথে আজ প্রধান উপদেষ্টার বৈঠক। দেশের সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধ এবং সম্পর্কের বিচ্ছিন্নতা কাটাতে ভারতের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। দলের কঠিন সময়েও সংগ্রাম চালিয়ে যাওয়ায় প্রবাসীদের অভিবাদন। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার ঠিক আন্দোলনের সময় আমাদের যেমন ইস্পাত দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেই রকম ঐক্য আমাদেরকে আবারও শক্ত হতে ধরতে হবে। কয়েক ধাপে শুল্ক কমালেও বাড়ছে ভোজ্য তেলের দাম। তারপরও মিলছে না বাজারে। মূল্য সমন্বয় উৎপাদকদের নিয়ে কাল ট্যারিফ কমিশনে বৈঠক। বিক্ষোভ আর এমপিদের বাধার মুখে সামরিক আইন প্রত্যাহার হল দক্ষিণ কোরিয়ায়। মধ্যরাতে পার্লামেন্টের ভোটাভুটিতে বাতিল মার্শাল ল। গণ অভ্যুত্থান দমনে যারা সক্রিয় ছিল তাদের অনেককেই নতুন মামলায় দেখানো হয়েছে গ্রেফতার। এই মুহূর্তে আদালতে কথা বলছেন সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী। সরাসরি চলে যাচ্ছে তার বক্তব্যে। তাকে নির্মমভাবে তাকে কোর্ট আনা নেওয়া করতো এবং নির্মমভাবে তাকে দেখানো হতো। রিমান্ডে তাদেরকে নির্মমভাবে রিমান্ড নির্যাতন করা হতো। এটা ছিল এক ধরনের বিচার থেকে লোক দেখানোর বিষয়টা ছিল তাদের বেশি, কারণ যেন তা মানুষ ভয় পায়। কিন্তু এই সরকারের, বর্তমান সরকারের লক্ষ্য হলো যে মানুষকে ভয়ভীতি দেখানো নয় এবং সরকারের প্রতি মানুষের যেন অনীহা না আসে, বিচার বিভাগের প্রতি যেন মানুষের অনীহা না আসে, বিচার বিভাগের প্রতি যেন মানুষের আস্থা আসে, বিচার বিভাগের প্রতি যেন মানুষ মনে করে যে না, বিচার বিভাগের সবাই সমানভাবে বিচার পাবে। সেই জন্য এই সরকারের লক্ষ্য হলো ন্যায় বিচার করা এবং বিচার সুনিশ্চিত করা। সেই জন্য আমরা বিভিন্নভাবে আসামিদেরকে স্বাভাবিকভাবে নিয়ে আসছি, যেই জন্য আসামিরা দেখেন আদালতে এসে তারা বিভিন্ন ধরনের আস্ফালন করে এবং তারা কথা বলছেন সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আজ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বৃহস্পতিবার সব ধর্মীয় সংগঠনের সাথে বসবেন। জাতীয় ঐক্যের ডাক দিতেই এসব বৈঠক, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মঙ্গলবার এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ নিয়ে ভারত আক্রমণাত্মকভাবে অপতথ্য ছড়াচ্ছে, যার কারণে হাইকমিশনে হামলা হচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার ভারতীয় মিডিয়ার। পূর্ব নির্ধারিত ধারণা নিয়ে ভারত অপতথ্য ছড়াচ্ছে অভিযোগ করেন তিনি। বলেন, এমন মনোভাব বজায় থাকলে আলোচনা সম্ভব নয়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ আছে উল্লেখ করে প্রেস সচিব। আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি, আমি CNN এর সাথে কথা বলেছি, আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে সম ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে ভারতের প্রতি আহ্বান জানান হাসনাত। ভারতীয় অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের সাথে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। জানান, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন। আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সাথে হওয়া সকল গোপন চুক্তি জনগণের সামনে তুলে ধরারও দাবি জানান এই ছাত্রনেতা। যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে,
সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান ভারতের প্রতি। ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতের প্রতি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে অনুষ্ঠিত দলীয় সমাবেশে বললেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখন সবার ঐক্যবদ্ধ থাকার সময়। গণতন্ত্রের পথে ফিরতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি, দেন সেই প্রতিশ্রুতিও। একই সাথে সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিগগিরই দেশে ফেরানোর প্রত্যাশাও জানান মির্জা ফখরুল। বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মঙ্গলবার বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যে। লন্ডনের রিয়েল রিজেন্সিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষণের শুরুতেই দলের কঠিন সময়ে দেশের বাইরে থেকে দলীয় কার্যক্রম ও সংগ্রাম চালিয়ে যাওয়ায় প্রবাসীদের অভিবাদন জানান মির্জা ফখরুল। আপনারা হাজার হাজার সদস্য একত্রিত হয়ে আপনারা মাইলের পর মাইল হেঁটেছেন, গণতন্ত্রের দাবিতে হেঁটেছেন। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের প্রসঙ্গে কথা বলেন ফখরুল। বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। তিনটে নির্বাচন তারা সম্পূর্ণ বেআইনিভাবে তারা দখল করে নিয়েছিল। তারা ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল এবং গোটা বাংলাদেশের প্রশাসনকে তারা তাদের দলীয় প্রশাসনে পরিণত করেছিল। ভুয়া তথ্য ও গুজব থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ফখরুল। ভারতের প্রতি বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান তিনি। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না। তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব রাজনীতিবিদকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, বন্ধুগণ, এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হলে আমাদের যেটা দরকার ঠিক আন্দোলনের সময় আমাদের যেমন ইস্পাত দৃঢ় ঐক্য ছিল, ঠিক সেই রকম ঐক্য আমাদেরকে আবারও সত্য হতে ধরতে হবে। বিচার ব্যবস্থা, অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সংস্কারের পর যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের তাগিদ দেন ফখরুল। বিচার ব্যবস্থা এবং অর্থনীতির ন্যূনতম যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো করে আমাদের নির্বাচনের দিকে দ্রুত যাওয়া উচিত। নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়তে থাকবে, ততই বেশি গণতন্ত্রের বিরোধী শক্তিরা মাথা উঁচু করে দাঁড়াবে। সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেয়ার প্রত্যাশার কথা জানান মির্জা ফখরুল। আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই, কারণ তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। চট্টগ্রাম বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে অর্ধ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করেছে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বিমানবন্দরে সাকিব নেওয়াজ নামের ওই যাত্রীকে আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে লাগেজে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার ব্যাগ থেকে রিয়াল ও দিরহাম জব্দ করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় 50,58,930 টাকা। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, এসব বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টা করা হচ্ছিল। ওই যাত্রী প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করেন। নিজ বাড়ির উঠোনি যেন মৃত্যু ফাঁদ। ঘর থেকে বেরিয়ে পথে নামলেই বিপদের শঙ্কা। রাজধানীর দক্ষিণ খানবাসীর জীবনে উন্নয়নই এখন আতঙ্কের নাম। ধীরগতির উন্নয়ন কাজের জন্য প্রায় 1 বছর ধরে দুর্বিষহ জীবন পার করছেন এলাকাবাসী। সিটি কর্পোরেশন বলছে, সড়কের উন্নয়ন চাইলেও কেউ রাস্তা ছাড়তে রাজি নয়। দুর্ভোগের সে খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার কবির সৈকত। নিজ বাড়ির সামনে এমন বিশাল আকারের গর্ত দেখলে আটকে উঠতে পারেন যে কেউ। তবে দক্ষিণ খানের মোল্লার থেকে এমন অবস্থা প্রায় 1 বছর ধরে।
বর্ষাকালে সড়কের যে মাটি কেটে রাখা হয়েছিল 3 মাসের ব্যবধানে তাই পরিণত হয়েছে ছোটখাটো টিলায়। তাও উন্নতি হয়নি পরিস্থিতির। কি নেই এই সড়কে? স্থানে স্থানে উপচে পড়ছে সুয়ারেজের পানি, পড়ে আছে পাইপ, হাজারো ইট কিংবা বালুস্তূপ। এত কিছুর চাপে এই সড়কে যান চলাচলেরই কোনো ব্যবস্থা নেই। কাদা, যে কাদায় কত মানুষ কাদায় পর্যন্ত পড়ে গেছে। প্রত্যেকটা লোকের অসুস্থ হইলে কি যেন করুণ অবস্থা, ওই যে কি কয় ওরা আছে না বা খারি আছে না, ওরা দিয়ে মাদাত করে নিতে হয়, এই ছাড়া আর উপায় নাই। আমিও বাইক নিয়ে দেখা গেছে যে উল্টায় পাল্টায় পড়ছি। এর আগে একজন পড়ছিল অনেকদিন আগে, কিন্তু কালকেটাতে সরাসরি আমার সামনে পড়ছে আর কি, দেখছি কি আমরা। বাস্তবতা বুঝে এই এলাকা ছেড়ে যাচ্ছেন কেউ কেউ। ভাড়াটিয়া শূন্য অনেক বাসা। সড়কের পাশে যারা ব্যবসা করছেন তাদের অবস্থা পৌঁছেছে চরমে। এই এলাকায় কোনো ভাড়াটিয়া ভালো ভাড়াটিয়া আসে না, এবং অনেক গাড়ি, যাদের গাড়ি আছে গাড়ি পার্কিং, গাড়ি আসতে পারে না। এখন কি বলবে, এই দুঃখের কথা কাকে বলবে? সবাই তো বলে, কিন্তু সংশোধন তো কিছুই আসে না। কিছুদিন আগে ওই এলাকায় একজন মানুষ মারা গেছে, সে ডাক্তার ইয়াতে হসপিটাল পর্যন্ত যেতে পারে না। আমাদের বিভিন্ন কোম্পানির যে প্রোডাক্টগুলা, এগুলা রেল লাইনের ওই পাশে আমরা রাইখা একটা একটা করে বিভিন্নভাবে আনে, পরে দোকানে বিভিন্ন জায়গায় ডেলিভারি করি। গাওয়াইর কাজীবাড়ি থেকে মাটিবাড়ি পর্যন্ত এমন পরিস্থিতি ছিল 3 মাস আগেও। সেনাবাহিনী কাজের দায়িত্ব নেওয়ার পর ওইসব এলাকার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মোল্লার টেক থেকে প্রেম বাগান পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতিই নেই। খোদ রাজধানীতে নাগরিক জীবন কতটুকু দুর্বিষহ হতে পারে তা বুঝতে পারা যায় দক্ষিণখানের এই সড়ক ব্যবহার করলে। এলাকাবাসীর অভিযোগ, ধীরগতির উন্নয়নের কারণে তাদের জীবনের প্রতিটি দিনই ভোগান্তিময় হচ্ছে। লাখো মানুষের এই দুর্দশা আমলে নিয়ে সিটি কর্পোরেশন দ্রুততম সময়ে এই সড়কের উন্নয়ন কাজ শেষ করবে, এমনই আশা দক্ষিণখানবাসীর। এত সব দুর্ভোগের বিপরীতে সিটি কর্পোরেশন তুলে ধরছে নিজেদের যুক্তি। সংস্থাটির দাবি, জমি অধিগ্রহণই এই সড়কের মূল জটিলতা। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড এই কাজটি বাস্তবায়ন করছে। তো অ্যাকচুয়াল সমস্যা তারা যেটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে জমি অধিগ্রহণের কারণে এটা মানে স্ট্যাগনেন্ট হয়ে আছে আর কি। আশা করছি যে জমি অধিগ্রহণের টাকাটি অবিলম্বে ছাড় হবে এবং অধিগ্রহণের মাধ্যমে সব কিছু স্টার্ট হলে খুব অ্যাজ কুইক অ্যাজ পসিবল আমরা ফিনিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নতুন বছরের শুরুতেই সড়কের অন্তত এক পাশ যান চলাচলের উপযোগী হবে, এমন আশাতেই দিন গুনছেন স্থানীয়রা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাজার থেকে উধাও ভোজ্য তেল গুনছেন বাড়তি টাকা, কিন্তু ভোক্তার হাতে পৌঁছাচ্ছে না পর্যাপ্ত তেল। উৎপাদক পর্যায় থেকেই কমিয়ে দেয়া হয়েছে সরবরাহ। কয়েক ধাপে শুল্ক কমিয়ে দেওয়ার পরও উল্টো পথে তেলের বাজার। মূল্য সমন্বয়ের প্রস্তাব দেয়া হলেও এতদিন আমলে নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়। তাই শুল্ক কমানোর প্রভাব আন্তর্জাতিক বাজার দর এবং স্থানীয় পর্যায়ে দাম পর্যালোচনায় আগামীকাল বৈঠক ডেকেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। খুচরা অথবা পাইকার সব পর্যায় থেকে উধাও ভোজ্য তেল। দোকানিরা চাহিদা দিচ্ছেন প্রতিদিন, কিন্তু সরবরাহ করা হচ্ছে না পর্যাপ্ত তেল। দুই একটি দোকানে স্বল্প পরিমাণে তেল মিললেও নেওয়া হচ্ছে বাড়তি দাম। একে তো পর্যাপ্ত তেল না পাওয়া, তার উপর দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তা। কমলে তো মনে করো মানুষ খাইতে পারবো, দাম বেশি থাকলে তো মানুষ খাইতে পারবো না, তখন মানুষ শাকসবজি খায় পেট বাঁচাইতে হইব, ঠিক না? প্যাকেটজাত তেলগুলো ছিল যে রেটে ছিল, এখন লুজ তেল তার চেয়ে বেশি দাম হওয়াতে প্যাকেটজাত তেলটা অটোমেটিক হারাই গেছে, সবাই লুজ করে ফেলাইছে। 2 মাসের বেশি সময় ধরেই বাজারে তেলের সংকট তৈরি করা হয়। প্রথমে দোকানীদের লাভের অঙ্ক কমিয়ে দেয় উৎপাদক, তারপর তেলের সঙ্গে বাধ্যতামূলক করা হয় কোম্পানির অন্য পণ্য। সয়াবিন তেলের যোগান কমিয়ে কোনো কোনো কোম্পানি বেশি দামে এখন সরবরাহ করছে ক্যানোলা এবং সানফ্লাওয়ার তেল। তেল পাঠাবো বলে তেল পাঠানোর কোনো খবর নাই। আজ পাঠাইতেছে, কাল পাঠাইতেছে, এভাবে করে আজকে প্রায় আমরা 10-12 দিনের উপরে তেল পাচ্ছি না। আগে যেরকম পাইতাম আমরা, এখন ওইভাবে পাচ্ছি না আমরা তেল। চলতি বছরের এপ্রিল মাসে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 167 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়, আর 5 লিটারের দাম ধরা হয় 818 টাকা। রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেল লুজ আকারে বিক্রি হচ্ছে বেশি দামে। নানা প্রেক্ষাপটকে সামনে এনে মূল্য বৃদ্ধির জন্য আবেদন করা হলেও তা আমলে নেয়নি মন্ত্রণালয়। 2-1টা কোম্পানি 2-1 কার্টন করে দেয়, কোনো রকমে তা হয় না। আর 5 লিটার তো দেয় না, 1 লিটার অথবা 2 লিটার 2-1 কার্টন করে দেয়।
দৈনিক আমার লাগে প্রায় 7 থেকে 8 কার্টন তেল, আর এই জায়গাতে 1 কার্টন তেল পাই আর কি। ভোজ্য তেল আমদানির ক্ষেত্রে কয়েকটি ধাপে শুল্ক কমিয়েছে সরকার। দেশের বাজারে অপরিশোধিত ভোজ্য তেলের চাহিদা 22 থেকে 23 লাখ টন, এর 90% আমদানি নির্ভর। মনিটরিং দরকার এলসি ওপেন থেকে বাজারে আসা পর্যন্ত, এবং আমার মনে হয় সরকার যে ট্যাক্সটা প্রত্যাহার করলেন সেটা যদি প্রত্যাহার করা থাকে এই মূল্য তাহলে অযৌক্তিক, যে বাজারে প্রতিযোগীর সংখ্যা খুব কম, কারণ মোটামুটি 5-6 জন পণ্য আমদানিকারক এই ভোগ্য পণ্যের, এবং এরা বড় বড় ব্যবসায়ী, এই বড় বড় ব্যবসায়ী আইতেছে, ছোট প্রান্তিক ব্যবসায়ীদের অংশগ্রহণ কিন্তু এই বড় মাপের ব্যবসার ভিতর ঢুকতেই পারতেছে না তারা। সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার উৎপাদক সমিতির সঙ্গে বৈঠক ডেকেছে ট্যারিফ কমিশন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রাতভর বিক্ষোভ, সহিংসতা ও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে সামরিক আইন জারির সিদ্ধান্ত থেকে পিছু হটলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। বুধবার সকালে এক ভাষণে মার্শাল ল প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। জানান, সামরিক আইন বাতিলে পার্লামেন্টের অবস্থান মেনে নিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে আইন। অবহিত করা হয়েছে সামরিক বাহিনীকেও। মঙ্গলবার হঠাৎই জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে দেশের সুরক্ষায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ। সেনাপ্রধানকে দেয়া হয় আইন বাস্তবায়নের দায়িত্ব। নিষিদ্ধ করা হয় সব রাজনৈতিক কর্মকাণ্ড। প্রতিবাদে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ, হয় সংঘর্ষ, ভাঙচুর। সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দিয়েছেন দেশটির 190 এমপি। পোষা বিড়াল খোঁজার সময় সিঙ্ক হোলে পড়ে নিখোঁজ হয়েছেন এক প্রবীণ মার্কিনী। দেশটির পেনসিলভেনিয়ায় হয় দুর্ঘটনা। নিখোঁজ নারীর সন্ধানে চলছে তল্লাশি। কর্তৃপক্ষ জানায় সিঙ্ক হোলটি অন্তত 30 ফুট গভীর। 64 বছর বয়সী এলিজাবেথ পোলার্ড গত সোমবার থেকে নিখোঁজ। ধারণা, সেদিনই সিঙ্ক হোলে পড়ে গেছেন তিনি। বিশাল গর্তটির পাশে তার গাড়িটি পাওয়া গেছে। পরিত্যক্ত কয়লার খনিতে বিশেষ ক্যামেরা পাঠানো হয়েছে। এখনও এলিজাবেথকে শনাক্ত করা যায়নি, তবে জুতা আকৃতি বস্তু দেখা গেছে, দাবি ফায়ার সার্ভিসের।